Good morning, students. How are you? Hope all of you are well. আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা গত সপ্তাহের পর আমি তোমাদের সাথে আজকে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। তোমরা জানো যে এটা নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্টের আগে আমরা অ্যাসাইনমেন্টে একটু বলে দিই তোমাদের কী কী থাকবে। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ যে ত্বরণের বিভিন্ন হয় কেন ব্যাখ্যা করতে হবে তোমাকে। পৃথিবীর ভর মানে একটা অঙ্ক আছে, তারপর তোমাকে একটা কাজ আছে সেটা করতে হবে। এরপর আমরা আমি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো এবং তখন তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো পৃথিবী আর মহাকর্ষ কী। এই যে মহাকর্ষ আমরা যে দেখো চাঁদ, সূর্য, তারপর হচ্ছে মার্স, ইউরেনাস, নেপচুন, প্লুটো, পৃথিবীর পুরো গ্রহ উপগ্রহ এবং পৃথিবী, চাঁদ, সূর্য এরা যে যার জায়গায় ঘুরছে এবং কারোর সাথে কোনো মানে ঘর্ষণ না করে তাদের মধ্যে যে ঘূর্ণনটা, এটা একটা মহাকর্ষ কারণেই ঘুরছে। আবার ধরো আমরা কোনো কিছু উপর দিকে ছুঁড়ে দিলে এটা মাটির দিকে চলে আসে, এটাও কিন্তু মহাকর্ষের কারণে হয়ে থাকে। আর মহাকর্ষকে পৃথিবীর যে কোনো কিছু একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর যে আকর্ষণ, সেটাকে বলবো আমরা মহাকর্ষ। এখন আমরা দেখব যে পৃথিবীর মহাবিশ্বের সকল বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এ বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাকে বলা হয় মহাকর্ষ। মানে পৃথিবীর ভেতরে যে কোনো দুটি বস্তু, সেটাকে আমরা যে কোনো দুটি বস্তুর মধ্যে যে মধ্যবর্তী আকর্ষণ, সেটা হলো মহাকর্ষ। এটা নিয়ে নিউটন, তোমরা জানো নিউটন হচ্ছেন একজন বিজ্ঞানী যার তিনটি সূত্র আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র। তো মহাকর্ষ নিয়ে তার একটা সূত্র আছে। সেই সূত্রটা কি উনি বললেন যে দুটি বস্তু কণার মধ্যকার আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, এদের আকৃতি প্রকৃতি উপর নির্ভর করে না। এবং বস্তুদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বলও বেশি হয়, আবার তাদের দূরত্ব বেশি হলে বল কম হয়। এই আকর্ষণ সম্পর্কে নিউটনের একটি সূত্র আছে, যাকে বলবো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র। এখন সূত্রটা কি দেখো, সূত্রটা হলো F = G × m1 × m2/d²। জিটা কি, যেটা হলো মহাকর্ষ ধ্রুবক, আর m1 হলো ধরো তোমার মহাবিশ্বের এটা হলো পৃথিবী, আর এটা হলো একটা বস্তু। তা এই পৃথিবীর ভর হলো m1, বস্তুটার ভর হলো m2, আর এদের মধ্যবর্তী দূরত্ব হলো d। F হলো বল। কীরকম বল অনুভব করবে তা আমরা বের করতে পারবো এই মহাকর্ষের সূত্র দ্বারা। তো বিজ্ঞানী নিউটন বলেছেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এ বল বস্তুকণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া হয়। এই বলের যে প্রয়োগটা, সেটা হলো বস্তুকণার সরলদ্বয়ের বরাবর ক্রিয়া করতে। এবং এটাকে আমরা কি করি, যখন আমরা এই সূত্রটাকে প্রয়োগ করব যে বস্তুকণার ভরদ্বয়ের গুণফল এবং তাদের দূরত্বের ব্যস্তানুপাতিক × G, F = G, তাহলে G হলো কি মহাকর্ষীয় ধ্রুবক। এখন আমরা সূত্রটাকে বলছি G এখানে একটি সমানুপাতিক ধ্রুবক, একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এর অর্থ হচ্ছে 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্ব স্থাপন করলে, ধরো এখানে যে কোনো একটা বস্তু, একটার মান হচ্ছে তোমার আমরা ধরলাম দুটোর মান ভিন্ন, একটা বড় একটা ছোট, একটা মান যেটাই ধরো, দুটো ভিন্ন মানের বস্তুকণা তারা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে এবং এটা হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলে এবং তাদের দূরত্বের ব্যস্তানুপাতিক, আর জি হলো মাধ্যাকর্ষণ ধ্রুবক। তাহলে এটাকে বলবো আমরা নিউটনের মহাকর্ষ ধ্রুবক। তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা হবে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের, দূরত্ব হলো d, দূরত্বের বর্গ হলো d², বর্গের ব্যস্তানুপাতিক, মানে ভাগ করতে হচ্ছে। এবং আর জিটা হচ্ছে
মহাকর্ষ ধ্রুবক, এর মান কোনো পরিবর্তন হয় না। আর নির্দিষ্ট ভরের দুটি বস্তু দূরত্ব দ্বিগুণ হলে এর বল 1/4 হবে। দূরত্ব 3 গুণ হলে মানে দূরত্ব 3 গুণ হলে বল 9/1 হবে, মানে দূরত্ব বেশি হলে বল কমে যাবে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এবার বলো অন্য গ্রহ সূর্যের চারিদিকে ঘুরে কেন? এই মহাকর্ষ বলের কারণেই প্রতিটা গ্রহ একে অপরের দিকে একটা নির্দিষ্ট বলে এবং ঘুরতে থাকে, এবং এদের দূরত্ব কিন্তু সমানুপাতিক, মানে এদের দূরত্ব প্রত্যেকের সাথে প্রত্যেকে একটা দূরত্ব বজায় রেখে তারা যে যার অক্ষরেখা বরাবর ঘুরছে। এটা হলো তোমার মহাকর্ষ। এবার আসো অভিকর্ষ। যে কী অভিকর্ষ? হচ্ছে যে পৃথিবীর সাথে আমরা যে কোনো একটা বস্তু কণা উপরের দিকে ছুঁড়ে দিলে, যেমন ধরো কলমটা আমি ছুঁড়ে দিচ্ছি, কলমটা কোথায় পড়লো? নিচের দিকে পড়লো। কেন উপর দিকে পড়লো না? উপর দিকে গেল না এই জন্য, কারণ হচ্ছে পৃথিবীর সব কিছু তার কেন্দ্রের দিকে টানে। এটা হলো অভিকর্ষজ বল বলে, এবং এই অভিকর্ষ বলের কারণে যে ত্বরণের সৃষ্টি হয় সেটাকে বলবো আমরা অভিকর্ষ ত্বরণ। এই যে এখানে আমরা দেখো বই থেকে বলছি যে পৃথিবী দুটি বস্তুর মধ্যে একটি যদি হয় পৃথিবী এবং অপরটি যদি হয় বস্তু, তখন পৃথিবী সব কিছুকে সে তার কেন্দ্রের দিকে টানে, যার কারণে বস্তুগুলো নিচের দিকে যায় এবং ভূকেন্দ্রের দিকে যেতে থাকে। আবার কেন্দ্রে তোমার এই অভিকর্ষজ ত্বরণের মান একদম 0 হয়। তাহলে যতক্ষণ সে কেন্দ্রে না যাবে ততক্ষণ কিন্তু তোমার অভিকর্ষজ ত্বরণ কাজ করে। এবং দেখো বলা হয় যে আমরা ক্রিকেট বল যে কোনো কিছু আমরা যেটা উপর দিকে ছুড়লে সেটা নিচের দিকে চলে আসে, এটা কারণ অভিকর্ষজ বল এবং ত্বরণ। সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ, কিন্তু পৃথিবী এবং আমাদের যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে বলবো আমরা অভিকর্ষ। অভিকর্ষ ত্বরণ কি? তাহলে আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়। যেমন ধরো এই যে একটা স্থির বস্তু, আমরা এখন এটাকে এটা একটা স্থির বস্তু, আমি যখন এটাকে ফোর্স করব তখন এটা কিন্তু সামনের দিকে এগোচ্ছে। একটা থেমে থাকা জিনিস তুমি যখন তাকে ধাক্কা দিয়ে সামনে এগো তখন ওটার মধ্যে একটা গতি তৈরি হয়, বলের কারণে তো একটা গতি তৈরি হয়। এই গতি পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ। এখন দেখো কি হচ্ছে, আমরা এই অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করব। যেহেতু অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ, সুতরাং এর একক মিটার/সেকেন্ড² এবং একে আমরা জি দ্বারা প্রকাশ করি। তাহলে অভিকর্ষজ ত্বরণ কীভাবে প্রকাশ করব? অভিকর্ষ ত্বরণ, এটা অভিকর্ষ ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, ঠিক আছে। আর হ্যাঁ অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে স্মল জি, ঠিক আছে। এটা হলো স্মল জি এবং এটা সূত্রটা হবে কি দেখো, এটা সূত্র হবে F equal to এই সূত্রটা হবে F equal to তোমার mg। এখানে F হলো বল, এম হলো যে কোনো একটা বস্তুর ভর, জি হলো অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8, এটা ত্বরণ হচ্ছে 9.8। এখন দেখো কিভাবে বলছে, ধরা যাক এম হলো পৃথিবীর ভর, এম ভূপৃষ্ঠে যে কোনো নিকটে অবস্থিত বস্তুর ভর, ডি হচ্ছে দূরত্ব এবং এদের ওই সূত্রানুসার অভিকর্ষ বল আমরা পাই F equal to G into m/d², যেটা আমরা আগে এখানে পেয়েছি। এখন আমরা ওই সূত্র থেকে আমরা সমীকরণ করে আমরা কি পাবো, ধরো এখানে পেয়েছি আমরা দুটো সূত্র, যে অভিকর্ষ ত্বরণ হলো F equal to m into G। এম হলো যে কোনো একটা বস্তুর ভর। আমরা যদি বলি একটা বস্তুর ভর আছে 20 আর জি আছে 9.8, তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ হবে যেমন ধরো 20 into ত্বরণ ধরো 5, তাহলে এখন কত হবে? 100 নিউটন, মানে এফ এর মান হলো নিউটন। আর জি এর মান কি হবে? জি ইকাল টু 9.8 মিটার/সেকেন্ড²। তারপর তোমার এম ইকাল টু আমরা এখানে পেয়েছি 1.8।
এটা কত হলো গুণ করলে 8 দুগুণে 16, 6 হাত থাকে 19, 196 নিউটন। ঠিক আছে, এটা হলো অভিকর্ষজ এফ এর মান, এটা এফ এর মান, এফ ইকাল টু এত নিউটন। এখন আমরা এইভাবে তোমাদের যদি আমরা একটা বস্তু, যেমন এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা এটা দিয়ে একটা অঙ্ক করতে পারি। আমরা সাধারণত এটা দিয়ে একটা বলের মানের বল ইকাল টু, এখন তোমাকে যদি এখানে ধরো এফ এর মান দেওয়া থাকলো, এটা একটা মান এফ থাকলো, জি থাকলো, কিন্তু এম থাকলো না, তখন কিন্তু তুমি এম এর মানটা বের করতে পারবে। অথবা জি এর মান দেওয়া আছে, এটা এখানে যেমন ধরো দুটার মান দেওয়া আছে, তাই তুমি বের করে পারলে। 0, 8, 16, 6 হাত থাকে 9 দুগুণ 19, 196, হ্যাঁ 0। হ্যাঁ, এখন ধরো তোমার যদি এখানে এফ দেওয়া আছে, জি দেওয়া আছে, তখন তুমি কি করবে, এম দিয়ে ভাগ করলেই তুমি মানে ধরো তোমার এম এর মান নেই, এফ এর মান আছে, জি এর মান আছে, তুমি কি করবে, এফকে জি দিয়ে ভাগ করলেই তুমি হচ্ছে এম এর মানটা পেয়ে যাবে। এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে থাকি। যেমন এখানে একটা অঙ্ক আছে, দেখো বলছে যে পৃথিবীতে তোমার ভর 50 কেজি, চাঁদে তোমার ভর ওজন কমে যায় কেন, ব্যাখ্যা করো। আমরা এটার ব্যাখ্যা করব, তার আগে আমি এখন দেখতে পাচ্ছি কিভাবে হলো। তাহলে এখন জি ইকাল টু জি এম বাই ডি স্কোয়ার, এটা আমরা সূত্র থেকে বের করতে পারবো যে অভিকর্ষজ ত্বরণ জি। এখন বলছে যে কিভাবে আমরা পৃথিবীর ভর এবং ওজনকে নির্ণয় করব। এই যে আমাদের ওজন, আমরা কিন্তু একটা আমাদের যে কোনো একটা বস্তু, যেমন তোমাদের ধরো একটা হচ্ছে ভর মানে হচ্ছে তার মধ্যে পৃথিবীর মাধ্যাকর্ষজনিত ত্বরণ কাজ করবে না। স্বর্ণ যখন আমরা নিক্তিতে মাপি, তোমরা দেখবে স্বর্ণটা একটা বক্সের ভেতরে মাপা হয়। এটা কারণ কেন, বাতাসের মধ্যে যে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ থাকে সেটা যেন স্বর্ণের উপর, স্বর্ণ বা রূপা তার উপর কাজ না করে, তখন যে স্বর্ণটার ওজন হয় সেটা হলো স্বর্ণের ভর। আমাদেরকে যদি বায়ুশূন্য কোনো একটা, যে কোনো একটা বস্তু কিংবা আমাদের বায়ুশূন্য অবস্থায় যে এটা হবে, ওজনটা যেই একটা বস্তুর ভিতরের যে সমস্ত কিছুর যে ভর, সমস্ত কিছুর মিলিতটাকে আমরা বলি ভর, যেখানে জি কাজ করবে না, মাধ্যাকর্ষণজনিত মানে বাইরের বাতাসে পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত জি থাকে, জি কাজ করলে মানুষের ওজন বেড়ে যায়, তাহলে সেটাকে বলবো আমরা ডাব্লিউ। ভর হলো এম ইকাল টু হলো তোমার বস্তুর ওজন, বস্তুর সমগ্র বস্তু মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ছাড়া, মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ছাড়া, জনিত ত্বরণ ব্যতীত, ত্বরণ ছাড়া। কিন্তু দেখো তুমি যখন বলবে যে ডাব্লিউ, তখন ডাব্লিউ ইকুয়াল টু হবে এমজি, এটা হলো ওয়েট। এটার মধ্যে তোমার কি থাকবে, ভরের সাথে জি এর মান কাজ করে। ঠিক আছে। এখন আমরা বলবো যে সাধারণত স্প্রিং নিত্যের সাহায্যে কোনো বস্তুর ভর মাপা হয়, আর কিন্তু ওজনটা হলো আমরা কি করি, পাল্লায় মাপি, কিংবা এই যে আমরা যখন আমাদের ওজন মাপি সেটা কিন্তু হয় ওজন। আর ভর নিত্যের সাহায্যে মাপা যায়, কিংবা এই যে খালি বাক্সে আমরা গোল্ড মাপি যখন, তখন সেটা হবে ভর ওজনের সম্পর্ক কি, হ্যাঁ একটা সম্পর্ক আছে। যেমন ধরো আমরা মহাশূন্যে, চাঁদে বিজ্ঞানীরা যে কাজ করছে, তোমরা দেখছো স্পেস শাটেলে তারা কিভাবে থাকছে, এই মাধ্যাকর্ষণজনিত জিটাকে নির্ণয় করেই তারা কিন্তু মহাকর্ষে এবং মানে মহাশূন্যে তারা যাচ্ছে, স্পেস শাটেলগুলোতে তারা থাকছে। দেখবে যে স্পেস শাটেলে সব কিছু ভাসমান। কেন ভাসমান বলো তো, কারণ স্পেসে মহাশূন্যে কোনো মাধ্যাকর্ষণজনিত ত্বরণ নেই। যে আমি দাঁড়িয়ে আছি, এটার কারণ হলো আমার উপর পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত ত্বরণ কাজ করছে। কিন্তু তোমার মহাশূন্যে সব কিছু ভাসছে, এভাবে সবাই ভাসে। কেন ভাসে, কারণ হলো সেখানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ নেই। এখন দেখো আমরা দেখতে পাবো যে ভর ওজনের পার্থক্য কী। আমরা জানি বস্তুর মধ্যে পদার্থের পরিমাণই হচ্ছে ভর, যে সমগ্র বস্তু মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ছাড়া।
আর ডাব্লিউ হলো ভর ইন্টু ত্বরণ, যেখানে হলো ভর বস্তুর ভর গুণ জি হলো মাধ্যাকর্ষণ ত্বরিত ত্বরণ। এখন আমরা দেখব যে এরা কী করে। 75 কেজি ভরের একজন মহাশূন্যচারীর ভর চাঁদে কিংবা পৃথিবীর কক্ষপথে 75 কেজি থাকবে, ভর ঠিকই থাকবে, কিন্তু যেহেতু তার সেখানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ কম থাকে সেই কারণে তার ওজনটা কমে যায়। এবং দেখো যে তার ওজন কমে যায়, আবার ভর যেহেতু ধ্রুব রাশি সেটা কোনো পরিবর্তন হয় না, কিন্তু জি হলো তোমার চাঁদে আলাদা। চাঁদের মান কত? চাঁদে অভিকর্ষ ত্বরণের মান প্রায় পৃথিবীর 1.6, মানে পৃথিবীর চাঁদে মহাশূন্যের ভর হলো পৃথিবীর 1.6। সুতরাং চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন কত হবে? হবে প্রায় 1.63। এখন তাহলে কি হলো, কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ হলো 0, তাই সেখানে বস্তুর ওজনও 0। মহাশূন্যে পৃথিবীর ওজন 0 হলে তখন তার উপর মহাকর্ষ বল কাজ করে না, ফলে সব কিছু ভাসমান অবস্থায় থাকে। চাঁদের অভিকর্ষণজনিত ত্বরণের মান প্রায় 1.6, সুতরাং চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে প্রায় 1.63 নিউটন। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে। যদি দূরত্ব বাড়ানো হয় তাহলে তার উপর পৃথিবীর আকর্ষণ বল কমে যায়, ফলে বস্তুর ওজন হ্রাস পায়। ভূপৃষ্ঠে 1 কেজি ভরে কোনো বস্তুর ওজন 9.8 হলে পৃথিবী থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে বস্তুর ওজন কমতে থাকে। কেমন করে? ধরো যেমন পাহাড়ে কিন্তু বস্তুর ওজনটা, পাহাড়ে ওঠা কষ্ট কেন? কারণ আমরা যখন কেন্দ্রের দিকে আসি, যেমন ধরো এটা হলো পৃথিবী, এটা হলো আর্থ, মানে পৃথিবী ভূমণ্ডল। এখন কোনো কিছু যখন ফেলে, আমরা যখন সিঁড়ি থেকে, ধরো এটা হলো সিঁড়ি, আমরা যখন উপরে উঠি তখন আমরা ত্বরণের বিপরীতে কাজ করি। আমরা ত্বরণের বিপরীতে কাজ করি বলে আমাদের তখন কী হয়, উঠতে কষ্ট হয়, কিন্তু আমরা যখন নামি তখন কিন্তু আমাদের আর নামতে কষ্ট হয় না। এটা কেন হয়? এটা কারণ হচ্ছে তখন আমরা পৃথিবীর দিকে আসছি, পৃথিবীর কেন্দ্রের দিকে আসি, ফলে আমাদের তখন ভর কম লাগে, কোনো বস্তু ভর কমে যায়। কোনো কিছু ফেলতে গেলে বস্তুটি দ্রুত পড়ে যায়, কিন্তু উঠতে গেলে আস্তে আস্তে উঠাতে হয়। তারপর হচ্ছে তোমার পাহাড়ে উঠতে কষ্ট কিন্তু নামতে সুবিধা হয়। আবার অনেক উপরে গেলে সেখানে কিন্তু দেখা যায় যে যেহেতু তোমার পৃথিবী, মানুষের অনেক সময় শ্বাসকষ্ট বাড়ে কেন? কারণ পাহাড়ে তোমার মাধ্যাকর্ষণজনিত ত্বরণের কাজ কম করে, সেই জন্য সেখানে অনেক সময় তোমার শ্বাসকষ্ট হতে পারে, প্রেশার বেড়ে যায়। এই জন্য স্বাস্থ্য পরীক্ষা করে যারা হিল ট্রেকিং করে তারা যায়। পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ওজনের অতি সামান্য তারতম্য ঘটে, মানে পৃথিবীতে খুব কমই ঘটবে। এর কারণ হচ্ছে পৃথিবীর সুষম গোলক নয়, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মানও এক না। পৃথিবী কেমন? পৃথিবী হচ্ছে একটা কমলা লেবুর মতো, পৃথিবীটা হচ্ছে একটা কমলা লেবুর মতো হালকা, ফলে এর সব জায়গায় একরকম মাধ্যাকর্ষণ ত্বরণ না। ফলে পৃথিবী দেখো দূরত্বের উপর নির্ভর করে বলে এর ওজন কিন্তু একটু পরিবর্তিত হয়। 1 কেজি কোন বস্তু কোনো পৃথিবীর 2 মেরুতে, অর্থাৎ উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে আলাদা হবে, যেখানে এর ওজন হবে 9.83। বিষুবীয় অঞ্চলে এর সবচেয়ে ওজন হবে 9.79। ক্রান্তীয় অঞ্চলে ওজন হবে 9.79 নিউটন। যেহেতু বস্তুর ভর বেশি হলে তার ওজনও বেশি হয়, ওজন ভরের সমানুপাতিক। সুতরাং যে সকল যন্ত্র দিয়ে ওজন মাপা যায় সেগুলো দিয়ে ভরও মাপা যায়। স্প্রিং নিকটি অনেক সময় কিলোগ্রাম এককে দাগাঙ্কিত থাকে। যেহেতু নিকটি এবং ওজন মাপক যন্ত্রগুলো এমনভাবে দাগাঙ্কিত থাকে যে অনেক সময় আমরা ভর ও ওজনে উভয় একক ব্যবহার করে থাকি। একটু ভুল। কেন ভুল? কারণ হচ্ছে যে ওজনে তো তোমার জি দিয়ে গুণ করতে হবে, 9.8 দিয়ে গুণ করতে হবে। এখন আসো পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ, বস্তুর ওজন কেন বিভিন্ন স্থানে বিভিন্ন?
পৃথিবীর বিভিন্ন স্থানে পৃথিবীর আহ্নিক গতি এবং আকৃতির জন্য বস্তুর ওজন, যে আমি যেটা দেখালাম, বস্তু এক এক জায়গায় তার দূরত্বের কারণে আহ্নিক গতি এবং তার দূরত্বের জন্য তার ওজনটা আলাদা হয়ে যায়। পৃথিবীর আকৃতির জন্য কিন্তু, কারণ আকৃতি কোথাও এখানে কোনাকুনি বেশি হবে, আবার এখানে দূরত্বটা বেশি, যেখানে দূরত্ব কম সেখানে বস্তুর জি এর মান বেশি, আবার যেখানে দূরত্ব বেশি সেখানে জি এর মান কম। তাহলে দেখা যাচ্ছে যে দেখো এখানে সুষম গোলক না হয় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানে সমদূরে নয়। জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর মান জি এর মানের পরিবর্তন হয়। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হওয়ায় জি এর মান সবচেয়ে কম, মানে কাছাকাছি চলে আসছে। সুতরাং বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হবে। আবার তোমার ব্যাসার্ধ তত কমতে থাকে জি এর মান তত বাড়তে থাকে, মানে পৃথিবীর কাছাকাছি যত আসতে থাকে তখন জি এর মান তত বাড়তে থাকে। এর ফলে বস্তুর ওজনও বেড়ে যায়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় জি এর মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, ফলে ওজনও সবচেয়ে বেশি হয়। এবার আসো পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি আমরা জানবো, যেটা হলো পৃথিবীর বিষুবীয় অঞ্চলে থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়, এর ফলে বস্তুর ওজনও বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠ থেকে উচ্চতর স্থানে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে, আমি যেটা তোমাদের আগেই বলেছি, তত কমতে থাকে, ফলে ভূপৃষ্ঠে উপরে গেলে ওজন কমে যায়। এই কারণে পাহাড় বা পর্বত শীর্ষে বস্তুর ওজন কম হয়। পৃথিবীর অভ্যন্তর কোনো স্থানে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান ততই কমতে থাকে, ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজন তত কমতে থাকে। এই কারণে খনিতে কোনো বস্তুর ওজন কম হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0, সুতরাং পৃথিবীর কেন্দ্র যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায় তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না, অর্থাৎ বস্তুর ওজন হবে 0। এবার আসো আমরা লিফটে দেখি, যে লিফটে কেন আমরা দেখি যে মানে আমরা শূন্য অনুভব করি। লিফট যখন নামে তখন কিন্তু আমার দ্রুত নামে এবং আমরা একটু ভারী অনুভব করি, আর উপরের দিকে যাওয়ার সময় আমাদের কী হয়, একটা ওজনহীনতা অনুভব করি। এটার কারণ কি? এই কারণ হলো ভূপৃষ্ঠের কোনো স্থানে জি এর মান নির্দিষ্ট, ফলে সেখানে কোনো ব্যক্তির ওজনও নির্দিষ্ট। তা সত্ত্বেও সেখানে কোনো ব্যক্তির ওজনের ভিন্নতা অনুভব করতে পারেন এবং নিজেকে ওজনহীনও মনে করতে পারেন। আসলে ওজন আর ওজন অনুভব করা এক কথা নয়। পৃথিবীতে কোনো ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বল থাকবেই, ফলে তার ওজন থাকবে, কিন্তু সেই ওজন অনুভব করবেন কেবলমাত্র তখনই যখন তার ওজন সমান ও বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল দ্বারা যুক্ত হয়। আমরা যখন লিফটের জন্য উঁচু দালানে উঠি তখন কিন্তু আমরা তারতম্য অনুভব করি। আমরা যখন লিফটে দাঁড়াই তখন লিফটের মেঝের উপর আমরা সমান বল প্রয়োগ করে থাকি, আবার লিফটের নিচের থেকেও একটা ত্বরণ যখন লিফটটা ছাড়া হয় তখন কিন্তু কি হয়, উপরে উঠতে থাকে স্থির অবস্থান থেকে লিফটের উপর দিকে ত্বরণ সৃষ্টি হয়, ফলে আমাদের ওজনের চেয়ে বেশি ত্বরণ লিফটে জি এর মান বেশি থাকে। এই বর্ধিত ত্বরণের জন্য লিফট দ্রুত আমাদেরকে উপরের দিকে নিয়ে আসে, কিন্তু লিফট যখন সমবেগে উপর দিকে উঠতে থাকে তখন কোনো ত্বরণ থাকে না, ফলে আমরা ওজনের চেয়ে অতিরিক্ত বল অনুভব করি না, কেবল ওজনই অনুভব করি। অপরপক্ষে লিফট যখন নিচে নামতে শুরু করে তখন স্থির অবস্থান থেকে একটা ত্বরণ সৃষ্টি হয় এবং লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ জি কম হয়। এই কম ত্বরণটাই আমাদের লিফটের উপর আমরা ওজনের চেয়ে কম বল প্রয়োগ করি, ফলে আমরা হালকা বোধ করি এবং আমাদের ওজন কম মনে হয়। লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে এবং লিফটেরও যদি জি ত্বরণ হয় তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবে জি মাইনাস জি, মানে হচ্ছে একেবারেই ত্বরণহীনতা থাকবে, ফলে আমরা লিফটের উপর কোনো বল প্রয়োগ করব না। তখন লিফটও আমাদের বিপরীত দিকে কোনো বল প্রয়োগ প্রতিক্রিয়া করবে না। ওই যে আমরা একটা সূত্র পড়েছি নিউটন, যে প্রত্যেক বস্তুর একটি বিপরীত প্রতিক্রিয়া থাকবে। তুমি চাপ দিলে ওটা একটা যে কোনো বস্তুর উপর তুমি চাপ বল প্রয়োগ করলে সেও আবার বিপরীত দিক থেকে একটা বল প্রয়োগ করে। তো ফলে লিফট আমাদের উপর সেই ত্বরণ প্রয়োগ করে। আমরা যে ততটুকু ত্বরণ প্রয়োগ করি সেটা লিফটও ততটুকু করে। ফলে আমরা যখন লিফটে মুক্তভাবে পড়ে তখন জি মাইনাস জি হলে কী হয়ে যায়, 0। লিফটের উপর কোনো বল প্রয়োগ করব না, তখন লিফটও আমাদের ওজনের বিপরীতে কোনো প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে না এবং আমাদেরকে ওজনহীন মনে হবে। কোনো লিফটের
কেবল বা দড়ি ছিঁড়ে গেলে লিফটে অভিকর্ষজ ত্বরণের কারণে দ্রুত নিচের দিকে পড়ে। এই অবস্থায় যদি লিফটের ছাদ থেকে ঝুলন্ত লিফটে দাঁড়ানো কোনো ব্যক্তির হাতে ধরা স্প্রিং নিকটে থেকে একটু বস্তু ঝুলে হয়, তাহলে দেখা যাবে স্প্রিং নিকটে কাটা শূন্য দাগে অবস্থান করছে, অর্থাৎ বস্তুটির ওজন তখন শূন্য থাকে। আর তোমরা এই যে বাইরের দিকে কতগুলো বসুন্ধরাতে যদি যেতে থাকো, সেখানে দেখবে কাচের টিউবের মতো লিফট আছে এবং ওখানে কিন্তু তোমরা ওজন অনুভব করো না। মহাশূন্যযানে পৃথিবী বা চাঁদকে প্রদক্ষিণ করার ও লিফটের মুক্তভাবে নিচে পড়ার মধ্যে কোনো পার্থক্য নেই। মহাশূন্যচারীরা মহাশূন্য যানে করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে থাকেন। এই বৃত্তাকার গতির জন্য মহাশূন্যযানের দেয়ালের সাপেক্ষে মহাশূন্যযায়ী ত্বরণ শূন্য হয় এবং মহাশূন্যচারীরা কোনো বিপরীত বল অনুভব করে না, তাই তিনি ওজনহীনতা অনুভব করেন এবং ভেসে থাকেন। এই অবস্থায় সব কিছু ওজনহীন মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে কোনো কিছু ওজনহীন হয় না। শুধুমাত্র জি থাকে না বলে, মাধ্যাকর্ষণজনিত জি থাকে না বলে মহাশূন্যে সব কিছু শূন্যে ভাসমান অবস্থায় থাকে। তাহলে আমরা এখানে কতগুলো শব্দ শিখেছি দেখো। আমরা মহাকর্ষ শিখেছি, অভিকর্ষ শিখেছি, ত্বরণ শিখেছি, অভিকর্ষজ ত্বরণ শিখলাম। তারপরে এফ ইকুয়াল টু নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এফ ইকুয়াল টু m1 × m2/d² শিখেছি। আরেকটা শিখেছি এফ ইকুয়াল টু mg। এখানে আমরা একটা অঙ্ক করতে পারি এটা দিয়ে, এবং তোমাদের একটা প্রশ্ন আসলে তোমরা যেমন ধরো এখানেই তো আছে একটা প্রশ্ন, তোমরা দেখতে পারো যে অভিকর্ষ কী, অভিকর্ষজ ত্বরণ বলতে কী বোঝায়, তারপর হচ্ছে ভর কাকে বলে, ভর ওজনের পার্থক্য কী, তারপর বলা আছে চাঁদে বস্তুটির ওজন কত হবে যদি একটা বস্তুর ভর 120 কেজি, রকেটে করে একে চাঁদে নেওয়া হলো। এতে দেখা গেল বস্তুটি কোনো ভরে পরিবর্তন ঘটলো না, ঘটলেও ওজনের কোনো পরিবর্তন, ভরে কোনো পরিবর্তন না ঘটলেও ওজনের পরিবর্তন ঘটলো। কেন এটা হলো? যে আমরা বলেছি জি এর কারণে, তাহলে ওকে কী করতে হবে, 1/6 দিয়ে গুণ করতে হবে এবং চাঁদে বস্তুটির ওজন কী হবে, কমে যাবে। চাঁদে বস্তুটির ওজনের কেন পরিবর্তন ঘটলো, এটা কারণ কিন্তু আমরা ব্যাখ্যা করেছি যে চাঁদে বস্তুটির ওজন হয় তোমার এই যে চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর প্রায় 1/6 ভাগ, মানে অনেক কম। তাহলে তোমার ওখানে ত্বরণের জি এর মান কম বলে চাঁদে পৃথিবীর ওজন কম হবে এবং কিন্তু ভরটা ঠিকই থাকবে। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে, যেটা আমরা পাবো যে চাঁদের কারণ এটা কেন হয়, আমরা জানি যে সকল পদার্থের পরিমাণই হচ্ছে ভর। ভর হচ্ছে একটি ধ্রুবরাশি এবং ভূপৃষ্ঠ উপরে অবস্থানে পরিবর্তন হয় না, কিন্তু তোমার যদি এটা চাঁদে নিয়ে যায় তখন এর ওজনের পরিবর্তন হবে। যেহেতু বস্তুর ভর একটি ধ্রুবরাশি, সুতরাং বস্তুর ভর অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে। যেসব কারণে অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন ঘটে সেখানে ওজনও পরিবর্তন ঘটে। ফলে চাঁদে তোমার কি হয়, চাঁদে হলো পৃথিবীর মান যদি 9.8 হয়, তাহলে এখানে পৃথিবী 9.8 × 1/6, তাহলে 6 দিন, মানে তোমার চাঁদে পৃথিবীর ওজন কমে যাবে। এটা কারণ কেন? কারণ হচ্ছে এই যে এখানে পৃথিবীর থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে বস্তুর ওজন কমতে থাকে, তখন তুমি এটা ব্যাখ্যা করতে পারবে। আমরা আরও শিখেছি যে মহাকর্ষ বল কী, তারপর অভিকর্ষ ত্বরণ কী, এই কারণগুলো আমরা শিখেছি। তারপর জি এর মান কত, পৃথিবীতে জি এর মান হচ্ছে 9.86। আমরা দেখেছি বস্তু ত্বরণের মান হচ্ছে, মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান হলো, পৃথিবীর মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান হলো 9.8। এই হলো তোমাদের আজকের লেসনটা। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে এবং অ্যাসাইনমেন্টটা করতে তোমাদের সুবিধা হবে। আর তোমাদের যদি নেক্সটে কোনো প্রশ্ন থাকে তোমরা আমার পরের ক্লাসে তোমরা মানে দিয়ে দিতে পারো, কমেন্টসে তোমরা বলতে পারো যে ম্যাডাম আমাদের এই সমস্যার অ্যাসাইনমেন্ট যখন নিতে আসবে তখন তোমরা কিছু জিজ্ঞেস করতে পারবে। আজকের জন্য ক্লাসটা আমরা এখানেই শেষ করি। Goodbye to all of you. See you next time. Thank you.